এখানে শুধু ভাবুন যে একটি ম্যাচ চলছে আর পুরো ম্যাচ আপনার উপর ডিপেন্ড করছে। আপনি গোল করে দিলে আপনার টিম ন্যাশনাল লেভেলে চলে যাবে, যেখানে আপনার টিম ন্যাশনাল লেভেলে আপনার দেশকে রিপ্রেজেন্ট করবে। আর হারলে আপনার টিমের যাত্রা এখানেই শেষ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইয়েস গাইস, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি এনিমের দুনিয়ায় ওয়ান অফ দ্য বেস্ট এনিমে সিরিজ ব্লু লক, যার আইএমডিবি রেটিং 8.5। তো এপিসোডের শুরুতে দেখানো হয় একটি ফুটবল ম্যাচ, যেখানে দুইটি স্কুলের ম্যাচ চলছিল, যেখানে আমাদের সিরিজের প্রধান চরিত্র ইসাগি ইউসুকে বল নিয়ে দৌড়তে দেখানো হয়। তার মাথায় শুধু গোল দেওয়ার ভাবনা ছিল। যখন সে বল নিয়ে বিপরীত দলের ভার পোস্টের সামনে গেল, তখন তার টিমের প্লেয়ার বল পাস দেওয়ার জন্য বলে, আর তখন তার কোচ বলে ওঠে, ওয়ান ফর ওয়াল, ওয়াল ফর ওয়ান। আর এই ডায়লগটি শোনা মাত্রই সে তার টিমমেটকে যখনই বল পাস করে, তখনই তার টিমমেট বলটি মিস করে দেয় আর বলটি বিপরীত টিমের প্লেয়ার দিকে চলে যায়। তখন বিপরীত টিমের প্লেয়ারটি তাদের টিমের মেইন স্ট্রাইকারের কাছে বল পাস দেয়, যার নাম ছিল কিরা রিউসুকি। তখন সেই প্লেয়ারটি বল নিয়ে ম্যাচের শেষ মিনিটে একটি গোল করে দেয়, আর ইসাগের টিম 2-0 গোলে হেরে যায়, আর তাদের টিম টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায়। আর যখন তারা মাঠ থেকে বের হতে যাবে, তখন ইসাগি দেখতে পায় তাদের বিপরীত টিমের স্ট্রাইকার কিরা রিউসুকির ইন্টারভিউ নেওয়া হচ্ছে, যেখানে সবাই তাকে চিয়ার আপ করছে। তারপর ইসাগিদের টিমের কোচ একটা মিটিং অর্গানাইজ করে, আর সেখানে তাদের কোচ বলে, তোমরা সবাই অনেক ভালো খেলেছো, কিন্তু তারপরও আমরা হেরে গেছি। এইটা বলার সাথে সাথে কোচ এবং বাকিরা কান্নায় ভেঙে পড়ে। তারপর স্ক্রিন শিফটে দেখানো হয় ইসাকি তার বাসার দিকে যাচ্ছে এবং ভাবছে, আমি কেন পাস দিতে গেলাম? আমি যদি পাস না দিয়ে নিজে গোলটি করতাম, তাহলে হয়তো আমরা ম্যাচটি জিতে যেতাম, আর আমার ফিউচার অন্যরকম হতো। এইসব টিম ওয়ার্কের কারণে হয়েছে। আমি যদি টিম ওয়ার্ক না মানতাম, তাহলে আজ এমনটা হতো না। তখন শেষে ডায়লগটি ওয়ান ফর ওয়াল, ওয়াল ফর ওয়ানের কথা মনে করে ও কান্নায় ভেঙে পড়ে। তারপর দেখানো হয় সে তার বাসায় পৌঁছে গেছে, আর তার মা তাকে একটি লেটার দেয়, আর সেটা পরে সে অবাক হয়ে যায়। সেই লেটারটা ছিল জাপানিজ ন্যাশনাল টিমের পক্ষ থেকে একটা ইনভিটেশন। তারপরে স্ক্রিন শিফট হয়ে পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে ইসাগে জাপানিজ ফুটবল ইউনিয়নের ঠিকানা চলে আসে, আর সেখানে সে আগের দিনের ম্যাচের তাদের বিপরীত টিমের স্ট্রাইকার কিরা রিউসুকিকেও দেখতে পায়। তাকেও ইনভাইট করা হয়েছিল। সেখানে কিরা ইসাগের সাথে ভালো ব্যবহার করে এবং তাদের দুজনের মাঝে ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর যখন তারা বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে, তখন ইসাগি অনেক অবাক হয়ে যায়, কারণ সেখানে তাদের মতো আর অনেক প্লেয়ারদের ইনভাইট করা হয়েছিল। তখন ইসাগি লক্ষ্য করলো এখানে সবাই ফরওয়ার্ড প্লেয়ার। ফরওয়ার্ড হলো টিমের আক্রমণকারী প্লেয়ার, যারা সবার সামনে থাকে গোল দেওয়ার জন্য। তখন একটি লোক তাদের সবাইকে এখানে ওয়েলকাম করে, আর সে বলে, আমি এখানে 300 স্ট্রাইকারকে ইনভাইট করেছি, তাদের সবার বয়স 18-র নিচে। আর তখন সে তার পরিচয় দেয়, তার নাম হলো ইগো জিনপাচি। তাকে জাপানকে ওয়ার্ল্ড কাপ জেতানোর জন্য কাজে রাখা হয়েছে। সে বলল, আমি জাপানকে দুনিয়ার 1 নম্বর ফুটবল টিম বানাতে চাই। এজন্য আমি তোমাদের এই 300 স্ট্রাইকারের ভিতর থেকে একজনকে একটি পরীক্ষার মাধ্যমে বেছে নেব, যে পুরো দুনিয়ার ভিতর সব থেকে বেস্ট স্ট্রাইকার হবে। যেই পরীক্ষার নাম ব্লু লক। আজ থেকে তোমরা এখানে থাকবে আর আমার স্পেশাল ট্রেনিং এর মোকাবেলা করবে। এখানে তাদেরকে বলা হয় যে এখানে 299 জন স্ট্রাইকারকে হারিয়ে যে নিজে টিকে থাকতে পারবে, তাকে পৃথিবীর 1 নম্বর স্ট্রাইকার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আসলে জাপানের মানুষ একতায় বিশ্বাসী, এজন্য তারা ফুটবলে এক অপরের সহযোগিতায় খেলার কারণে জাপান টিমে আজ পর্যন্ত কোনো নাম করা ভালো স্ট্রাইকার তৈরি হয়নি, যার একা খেলার উপর ভরসা করে জাপান ওয়ার্ল্ড কাপ জিতবে। এই জন্য জাপান ফুটবল ইউনিয়ন এমন একটা এক্সপেরিমেন্ট করতে চায়, যেখানে তারা তাদের দেশের সব ভালো স্ট্রাইকারদের মধ্যে থেকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে একজন নাম করা ভালো স্ট্রাইকার বানাবে, যে একাই তাদের দেশের জন্য ওয়ার্ল্ড কাপ নিয়ে আসার সামর্থ্য রাখে। তখন সেই লোকটি, যার নাম ছিল ইগো জিনপাসি, সে সবাইকে বলে, 1-0 ম্যাচ জেতা থেকে তোমার হ্যাটট্রিক করা 3-4 গোলে ম্যাচ হারা তোমাকে বেশি আনন্দ দেবে। সে সবার এমনভাবে বিন্যাস করতে থাকে, যার ফলে সবার মাথায় শুধু সবাইকে পিছনে ফেলে শুধু নিজেকে এগিয়ে যাবার চিন্তা ভাবনা চলতে থাকে। সবাই প্রথম প্রথম ইগো জিনপাসির কথা রাজি না হতে চাইলেও এখন সবাই তার কথায় রাজি হয়ে যায়। সে সবাইকে বলে, এই ব্লু লক মিশন তোমাকে এক অহংকারী স্ট্রাইকার বানাবে, যে একা পুরো একটি টিম হবে। তো যারা যারা সেই স্ট্রাইকার প্রতিযোগিতায় আসতে চাও, তারা এই দরজাটি পার করো। তো সবাই ইগোর মোটিভেশন স্পিচ শুনে সে রুমের দিকে দৌড় শুরু করে, আর তখনই দেখানো হয় ব্লু লকের বিল্ডিংটিকে। তারপর স্ক্রিন চেঞ্জ হয়ে ইসাগি ইউসুকে দেখানো হয়, যার হাতে একটি জার্সি ছিল এবং সেখানে 299 এবং জেট লেখা ছিল। তারপর সে জেট রুম খুঁজে পেল, আর সেখানে ঢোকার পর সেখানে তার মতো আরো কিছু প্লেয়ার ছিল।
তখন সেখানে সে কিরা রিউসুকে দেখতে পেল। তখন ইসাগি রুমে একটি ছেলেকে দেখতে পেল যে শুয়ে আছে, যাকে অনেক দুর্বল মনে হচ্ছিল। আর একটি ছেলেকে দেখতে পেল সে খুব ফ্রেন্ডলি ছিল, যার নাম ইগারাসি গুরিমো। তার নাম্বার ছিল 300। তখনই তাদের রুমের স্ক্রিনে ইগো জিনপাসেকে দেখানো হয়। সে সবাইকে বলে, তোমরা যারা একই রুমে আসো তোমরা এখন থেকে রুমমেটস। আমি তোমাদের অ্যাবিলিটি এবং বুদ্ধিমত্তার উপর তোমাদের নাম্বার দিয়েছি, যেখানে তোমরা তোমাদের পজিশন দেখতে পাবে যে তোমরা 300 লোকের মধ্যে কত নাম্বারে আছো। তখন ইসাগি তার নাম্বার দেখে ভয় পেয়ে যায়, কারণ সে ছিল 299। সে আরো বলল, এই র্যাঙ্কিং তোমাদের ট্রেনিং এবং ম্যাচের দ্বারা পরিবর্তন হবে। আর যারা টপ 5 র্যাঙ্কিং খেলোয়াড় থাকবে তারা 6 মাস পর যে টুর্নামেন্ট হবে সেখানে খেলবে এবং তারা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপের ফরওয়ার্ডের রূপে সিলেক্ট হবে। কিন্তু যারা ব্লু লোকে হেরে যাবে তারা কখনোই জাপানের জন্য খেলতে পারবে না। সে ব্লু লোকের প্রথম পরীক্ষা দেয় সবাইকে, যেখানে তাদের একটি ফুটবল এবং 136 সেকেন্ড সময় দেওয়া হয়। লাস্ট সেকেন্ড পর যার কাছে ফুটবল থাকবে তাকে ব্লু লোক থেকে বের করে দেওয়া হবে। আর এই গেমের দুটি নিয়ম ছিল। প্রথমত, এখানে হাতের ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, যার নাম্বার সবার লাস্টে থাকবে তার কাছে প্রথমে বল থাকবে। যেহেতু ইসাগের নাম্বার সবার লাস্টে ছিল তাই সে প্রথমে বল নেয়। তারপর সে বলটি অন্যের গায়ে লাগানোর চেষ্টা করে, কিন্তু সে পারছিল না। তখন সে এই ঘুমন্ত ছেলেটিকে দেখতে পায়, আর যখনই ওর গায়ে বল লাগাতে চায় তখনই ওই ছেলেটি উঠে ওর মুখে লাথি মারে। আর তখন পাশের একটি ছেলে ওকে যখন বলতে যায় যে কাউকে আঘাত করা ঠিক না খেলার সময়, ঠিক তখন ইগারাসি এই সুযোগে ওই ছেলেটির গায়ে বল লাগিয়ে দেয়। তখন ওই ছেলেটি জিদে যখন ইগারাসির দিকে বল মারতে যায় তখনই বলটি সে লাগে ইসাগির গায়ে। তখন ইসাগি দেখতে পায় মাত্র 1 মিনিট বাকি আছে। তখন সে বল নিয়ে অন্যদের বল লাগানোর চেষ্টা করে, কিন্তু সে পারছিল না। তখন সে ভাবে, আমার থেকে কম র্যাঙ্ক প্লেয়ারের পিছনে আমার যাওয়া উচিত। তখন ইসাগি ভাবতে লাগলো, আসলে কি এটা আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে? আমি আমার স্বপ্ন ভাঙতে দিব না। আমি ফুটবল খেলতে চাই। আমি এখানে কখনোই হারতে পারবো না। এটা ভেবে ইসাগি ইগারাসির পিছনে ছুটতে লাগলো। আর তখন একটা ছেলে ইগারাসির উপরে পড়ায় ইগারাসি থেমে যায়। তখন কিরা রিউসুকি পাশ থেকে ইসাগিকে ইগারাসিকে বল মারতে বলল। কিন্তু তখন ইসাগি ভাবলো, আমি যদি আমার থেকে দুর্বলদের হারাই তাহলে আমি কখনোই বদলাবো না। আমি এখানে আমাকে বদলানোর জন্য এসেছি। আমি এখানে 1 নম্বর হওয়ার জন্য এসেছি। আমি আমার থেকে শক্তিশালী প্লেয়ারকে হারাবো। তখন সে ঘুমিয়ে থাকা ছেলেটি ইসাগির থেকে বল ছিনিয়ে নিয়ে ছুটতে লাগলো। আর এখন আমরা জানতে পারি সেই প্লেয়ারের নাম হলো বাসিরা মেগুরো। তখন ম্যাচ শেষ হতে মাত্র 10 সেকেন্ড বাকি ছিল। তখন বাসিরা বল নিয়ে কিরা রিউসুকের দিকে ছুটতে লাগলো আর বলল, তুমি ঠিক বলেছো ইসাকি, আমাদের সবসময় আমাদের থেকে শক্তিশালী মানুষদের হারানো উচিত। একজন স্ট্রাইকার ফুটবল জগতের গোলকিপার, ডিফেন্ডার এবং মিডফিল্ডার থেকে আলাদা হয়ে থাকে। তখন বাসিরা ইসাকির কাছে বল পাস করে, আর দেখানো হয় তখন ইসাকির চোখের এক অদ্ভুত রূপ। আর ইসাকি সেই বল শেষ মুহূর্তে কিরা রিউসুকের গায়ে হিট করে। আর এরই সঙ্গে শেষ হয়ে গেল ব্লু লোকের এপিসোড 1। অস্থির একটি এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ টিল দেন, টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।